হ্যালো ফিউচার অফিসার্স, ফাইনাল স্টপ আলটিমেট সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। WBCS এবং WBPSC প্রস্তুতির জন্য এটাই আপনাদের আলটিমেট ঠিকানা। আচ্ছা, একটা কথা বলুন তো, ইন্ডিয়ান পলিটি বইটা খুললেই যে প্রথম চ্যাপ্টারটা আমাদের রাতের ঘুম কেড়ে নেয় সেটা কোনটা? ঠিক ধরেছেন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এইসব রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সব কেমন যেন মাথার উপর দিয়ে যায়, তাই না? কিন্তু আমি কথা দিচ্ছি, জাস্ট পরের কয়েকটা মিনিট আমার সঙ্গে থাকুন। এই অধ্যায়টার আমরা এমনভাবে পোস্টমর্টেম করব যে WBCS প্রিলিমস হোক বা মেন্স, একটা প্রশ্ন এর বাইরে থেকে আসবে না। আমাদের আজকের টপিক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আর মেকিং অফ দ্য কনস্টিটিউশন। তো খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যান, কারণ আলোচনাটা হবে একেবারে টু দ্য পয়েন্ট। শুধু পরীক্ষার জন্য যা যা দরকার ঠিক সেগুলোই। চলুন আর দেরি না করে শুরু করা যাক। বেশ, তাহলে শুরু করছি। আমাদের জার্নির প্রথম স্টপ হল দ্য কোম্পানি রুল, যেটা চলেছিল 1773 থেকে 1858 সাল পর্যন্ত। মানে এই সময়টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ব্যবসা করতে এসে শাসক হয়ে বসেছিল, আর ব্রিটিশ সরকার তাদেরকে কন্ট্রোল করার জন্য একের পর এক আইন আনছিল। এখানকার প্রত্যেকটা আইনের যে কি পয়েন্টগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শুনবেন কিন্তু। তো প্রথম যে বড় পদক্ষেপটা নেওয়া হলো সেটা ছিল রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এর নামেই দেখুন রেগুলেট কথাটা আছে, মানে নিয়ন্ত্রণ করা। এটাই ছিল প্রথমবার যখন ব্রিটিশ সরকার সরাসরি ভারতে কোম্পানির কাজকর্মে নাক গলাল। আচ্ছা, সবথেকে বড় চেঞ্জটা কি হয়েছিল জানেন? গভর্নর অফ বেঙ্গল যে পদটা ছিল সেটার নাম বদলে হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর এই পদের প্রথম হোল্ডার কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। একদম মনে গেঁথে নিন। আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হল, এই আইনের নিচেই কিন্তু 1774 সালে কলকাতাতে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। এরপর এলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। আর এখানেই একটা বিরাট বড় ট্র্যাপ অ্যালার্ট আছে। পরীক্ষার্থীরা এখানেই সবথেকে বেশি ভুল করে। এই আইনের মাধ্যমে প্রথমবার ডাবল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন চালু হলো। কেন? কারণ ব্রিটিশ সরকার কোম্পানির দুটো কাজকে আলাদা করে দিল, একটা বাণিজ্যিক বা কমার্শিয়াল আর একটা রাজনৈতিক বা পলিটিক্যাল। কমার্শিয়াল বিষয়গুলো দেখার জন্য তো আগে থেকেই ছিল কোর্ট অফ ডিরেক্টরস, আর রাজনৈতিক ব্যাপারগুলো কন্ট্রোল করার জন্য একটা নতুন বডি তৈরি হলো যার নাম বোর্ড অফ কন্ট্রোল। এই দুটো বডির মধ্যে পার্থক্যটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ জরুরি। এবার দেখুন ক্ষমতাটা কিভাবে আরও সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত হচ্ছে। চার্টার অ্যাক্ট অফ 1833 ছিল এই সেন্ট্রালাইজেশনের একদম ক্লাইম্যাক্স। ততদিনে কোম্পানির শাসন তো আর শুধু বাংলায় আটকে নেই, ভারতের একটা বিশাল অংশে ছড়িয়ে পড়েছে। তাই গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটা যথেষ্ট ছিল না, এই পদটাকে আপগ্রেড করে বানানো হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। এই আইনেই কিন্তু প্রথমবার একজন ল মিনিস্টার হিসেবে লর্ড মেকলের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। কোম্পানি শাসনের একেবারে শেষের দিকের আইন হল চার্টার অ্যাক্ট অফ 1853। এই আইনটা দুটো কারণে খুব ইম্পর্ট্যান্ট। প্রথমত, এটাই প্রথমবার গভর্নর জেনারেলস কাউন্সিলের দুটো কাজকে আইন তৈরি বা লেজিসলেটিভ আর সেই আইন কার্যকর করা বা এক্সিকিউটিভ আলাদা করে দেয়। বলা যেতে পারে এটাই ছিল ভারতে একটা মিনি পার্লামেন্টের শুরু। আর দ্বিতীয়, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রথমবার সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য ওপেন কম্পিটিশন বা উন্মুক্ত প্রতিযোগিতা চালু হলো, মানে ভারতীয়রাও এবার পরীক্ষায় বসতে পারবে। এরপর ভারতের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট এলো, 1857 মহাবিদ্রোহ। এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝল কোম্পানির হাতে আর শাসনভার রাখা নিরাপদ নয়। তাই কোম্পানির হাত থেকে ক্ষমতা সরাসরি চলে গেল ব্রিটিশ ক্রাউন বা রাজপরিবারের হাতে। শুরু হল দ্য ক্রাউন রুল, যা চলল 1858 থেকে সোজা আমাদের স্বাধীনতা মানে 1947 সাল পর্যন্ত। কোম্পানির শাসনের পুরোপুরি অবসান ঘটল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 দিয়ে। যেহেতু এবার শাসনটা সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে, তাই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটার নাম বদলে গেল। নতুন পদ তৈরি হল ভাইসরয় অফ ইন্ডিয়া, যিনি ভারতে ব্রিটিশ রাজার সরাসরি প্রতিনিধি। আর ভারতের প্রথম ভাইসরয় কে হয়েছিলেন? লর্ড ক্যানিং। এই আইনের মাধ্যমে পিটস ইন্ডিয়া অ্যাক্টের সেই ডাবল গভর্নমেন্ট সিস্টেমটাও তুলে দেওয়া হলো। এবার যে পয়েন্টটা বলবো সেটা পরীক্ষার একটা হট টপিক, মরলি মিন্টো রিফর্মস 1909। এই আইনে প্রথমবার ধর্মের ভিত্তিতে মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট বা পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করা হলো। এর মানেটা কি? এর মানে হল মুসলিম প্রার্থীকে শুধু মুসলিম ভোটাররাই ভোট দিতে পারবেন। এই যে একটা বিভাজন নীতি, এর জন্যই তৎকালীন ভাইসরয় লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। এটা কিন্তু মনে রাখতেই হবে। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, খাতা একটা বড় স্টারমার্ক দিয়ে রাখুন। এই জায়গাটা হলো ডায়ারকি বা দ্বৈত শাসনের সবথেকে কনফিউজিং পয়েন্ট।
ডায়ার্কি মানে কি? সহজ কথায় শাসনের বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করে দেওয়া, একটা রিজার্ভড বা সংরক্ষিত আর একটা ট্রান্সফার্ড বা হস্তান্তরিত। মনে রাখতে হবে ১৯১৯ সালের মন্টেগু চেলমসফোর্ড রিফর্মসের মাধ্যমে প্রদেশে বা প্রভিন্সেসে ডায়ার্কি চালু হয়েছিল, আর ঠিক এর উল্টোটা মানে কেন্দ্রে বা সেন্টারে ডায়ার্কি চালু হয়েছিল ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দিয়ে। এই পার্থক্যটা ভুললেই কিন্তু পরীক্ষায় নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এরপর আমরা পৌঁছে গিয়েছি ব্রিটিশ ভারতের সবথেকে বড় আর সবথেকে গুরুত্বপূর্ণ আইনে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫। আমাদের এখনকার যে সংবিধান, তার স্ট্রাকচার আর অনেকগুলো ধারা কিন্তু সরাসরি এই আইন থেকেই নেওয়া হয়েছে। এই কারণেই একে বলা হয় ব্লুপ্রিন্ট অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের নীল নকশা। এই আইনে প্রদেশের ডায়ার্কি শেষ করে দেয়া হয় আর কেন্দ্রে চালু করা হয়। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই আর ফেডারেল কোর্টও কিন্তু এই আইনের মাধ্যমেই তৈরি হয়। তো ব্রিটিশদের বানানো আইনকানুনের ইতিহাস তো আমরা দেখলাম। এবার চলুন আমাদের নিজেদের সংবিধান তৈরির সেই গর্বের অধ্যায়, মেকিং অব দ্য কনস্টিটিউশন। ভারতের সংবিধান তো আর একদিনে তৈরি হয়নি। এর পেছনে ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের লম্বা পরিশ্রম আর অনেক আলোচনা। স্ক্রিনের এই টাইমলাইনটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখুন, ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের উপর ভিত্তি করে গণপরিষদ তৈরি হল। ৯ ডিসেম্বর প্রথম মিটিংয়ে সবথেকে বয়স্ক সদস্য হিসেবে অস্থায়ী সভাপতি বা টেম্পোরারি প্রেসিডেন্ট হলেন ড সচ্চিদানন্দ সিনহা। ঠিক তার দুদিন পর ১১ই ডিসেম্বর স্থায়ী সভাপতি বা পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ড রাজেন্দ্র প্রসাদ। ১৩ই ডিসেম্বর জওহরলাল নেহরু সেই বিখ্যাত অবজেক্টিভ রেজলিউশন পেশ করলেন, যেটা ছিল আমাদের ভবিষ্যৎ সংবিধানের একটা দর্শন আর যেটা পরেই আমাদের প্রিয়াম্বল বা প্রস্তাবনার ভিত্তি হয়ে ওঠে। ফাইনালি আমাদের সংবিধান গৃহীত বা অ্যাডাপ্টেড হল ২৬শে নভেম্বর ১৯৪৯-এ, আর এটা পুরোপুরি কার্যকর বা এনফোর্সড হল ২৬শে জানুয়ারি ১৯৫০-এ। সংবিধান তৈরির জন্য অনেকগুলো কমিটি কাজ করেছিল, কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি ছিল ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। ২৯শে অগস্ট ১৯৪৭-এ এটা তৈরি হয়, যার মোট সদস্য ছিলেন ৭ জন। আর এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড বি.আর. আম্বেদকর। তার অসাধারণ জ্ঞান আর দূরদর্শিতার জন্যই তো আমরা তাকে ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে সম্মান করি। আচ্ছা, WBPSCর পরীক্ষায় এমন একটা টপিক আছে যেখান থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে, সেটা হলো সোর্সেস অব দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধান প্রণেতারা প্রায় ৭টা দেশের সংবিধান ঘেঁটে সেরা জিনিসগুলো আমাদের দেশের জন্য নিয়েছিলেন। চলুন কয়েকটা সহজ ট্রিক দিয়ে এই জরুরি তথ্যগুলো চট করে মনে রাখার চেষ্টা করি। চলুন একটা র্যাপিড ফায়ার হয়ে যাক। ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস আর জুডিশিয়াল রিভিউ। মনে রাখার ট্রিক, পাওয়ার অ্যান্ড রাইটস ইজ ইকুয়ালস টু সুপার পাওয়ার ইউএসএ। ইউকে বা ব্রিটেন থেকে কি? পার্লামেন্টারি সিস্টেম আর সিঙ্গল সিটিজেনশিপ। ট্রিকটা হলো ব্রিটিশরা পার্লামেন্ট বানিয়ে একা রাজত্ব করেছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি বা ডিএসপি। কানাডা থেকে ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার। সাউথ আফ্রিকা থেকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের পদ্ধতি, আর তৎকালীন ইউএসএসআর থেকে ফান্ডামেন্টাল ডিউটিজ। এই চারটা কিন্তু একদম মুখস্থ চাই। বন্ধুরা, এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার পুরো নির্যাস বা সারাংশটা রয়েছে এই সেকশনে। মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বা PYQs যদি আমরা দেখি, তাহলে দেখব এই চ্যাপ্টার থেকে কয়েকটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। এগুলো খাতায় ৩টে স্টার দিয়ে নোট করে নিন। চলুন এক ঝলকে দেখে নিই সেই প্রশ্নগুলো। প্রথম, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? উত্তর, লর্ড উইলিয়াম বেন্টিং। দ্বিতীয়, ডায়ার্কি ইন প্রভিন্সেস বনাম কেন্দ্র। উত্তর, প্রদেশে 1919, কেন্দ্রে 1935। তৃতীয়, ব্লুপ্রিন্ট অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? উত্তর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। চতুর্থ, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর, আয়ারল্যান্ড। আর পঞ্চম, অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করেছিলেন? উত্তর, জওহরলাল নেহরু। তাহলে ফিউচার অফিসার্স, কি মনে হচ্ছে? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আর মেকিং অব দ্য কনস্টিটিউশন পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার তো? আমি আশা করছি এরপর থেকে এই টপিকে আর কোনোদিন কোনো কনফিউশন থাকবে না। আজকের এই পুরো আলোচনার একটা সুন্দর স্ট্রাকচার্ড স্টাডি নোটস আর PDF আপনারা পেয়ে যাবেন আমাদের ব্লগ ফাইনাল স্টপে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখনই যান আর ডাউনলোড করে নিন। আমাদের এই চেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। মনে রাখবেন, ফাইনাল স্টপ আলটিমেট সলিউশন সবসময় আপনাদের সঙ্গে আছে। দেখা হচ্ছে পরের বিশ্লেষণে। জয় হিন্দ।